চিজ কিংবা চকলেটের জন্য সুইজারল্যান্ড, মিউজিয়ামের জন্য ফ্রান্স, পিৎজা আর লাক্সারি স্পোর্টস কারের জন্য ইটালি, রিলায়েবল এবং এফিশিয়েন্ট গাড়ি ও ইলেকট্রনিক্সের জন্য জাপান কিংবা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে মালদ্বীপের বেশ সুনাম রয়েছে। আবার কয়েকশো বছর আগেও মসলিন ও উন্নতমানের বস্ত্রের জন্য বাংলা বেশ সুপরিচিত ছিল। একটি দেশের রিনাউন্ড প্রোডাক্ট বা লোকেশনের উপর ভিত্তি করে নেশন ব্র্যান্ডিং বেশ পুরনো একটি প্র্যাকটিস। যেমন 2011 বিশ্বকাপে বিশ্বের কাছে তুলে ধরতে এবং দেশের ট্যুরিজমকে বুস্ট করতে সরকার বাংলাদেশের প্রকৃতি ও রূপবৈচিত্র্যকে তুলে ধরতে বিউটিফুল বাংলাদেশ ব্র্যান্ডিং করেছিল। গত কয়েক বছর ধরে সরকার বাংলাদেশে তৈরি বিভিন্ন পণ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে এবং বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে মেড ইন বাংলাদেশ ট্যাগলাইনটিকে ব্র্যান্ডিংয়ের উপর জোর দিতে শুরু করেছে। যদিও মেড ইন বাংলাদেশ ট্যাগের মাধ্যমে কান্ট্রি ব্র্যান্ডিংয়ের শুরুটা হয়েছিল দেশে তৈরি আরএমজি প্রোডাক্টগুলো গত কয়েক দশক ধরে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএ, কানাডার মতো দেশগুলোতে এক্সপোর্টের মাধ্যমে। বিগত এক দশকে বাংলাদেশের লেদার ও ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট এক্সপোর্ট করে যাচ্ছে। বিভিন্ন জিওপলিটিক্যাল কারণে আরএমজি ছাড়াও আরও বেশ কিছু প্রোডাক্টের জন্য বাংলাদেশের সামনে একটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হয়ে ওঠার সুযোগ রয়েছে। ইতোমধ্যেই সরকারের নতুন পলিসির কারণে বেশ কিছু লোকাল ও ইন্টারন্যাশনাল ব্র্যান্ড দেশেই মেড ইন বাংলাদেশ প্রোডাক্টের উৎপাদন শুরু করেছে। তবে এদের মধ্যে অনেকেই সরকারের পলিসির সুযোগ নিয়ে শুধুমাত্র অ্যাসেম্বল করেই মেড ইন বাংলাদেশ ট্যাগটি ব্যবহার করছে। কিন্তু কোনো পণ্য শুধুমাত্র অ্যাসেম্বল করে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং করা কি আদৌ যৌক্তিক? বর্তমান টেকনোলজি ড্রিভেন বিজনেস ওয়ার্ল্ডে যে কোনো বিজনেসের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ও সেলস বৃদ্ধি করার জন্য প্রয়োজন ইফেক্টিভ ব্র্যান্ডিং এবং অ্যাক্টিভ অনলাইন প্রেজেন্স। আর ঠিক এই কাজের জন্য প্রয়োজন একটি ডেডিকেটেড টিম। ম্যাভিক ডিজিটালের এক্সপেরিয়েন্সড মার্কেটিং টিম ব্র্যান্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিংয়ের সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন mavic.digital ওয়েবসাইটে অথবা ইমেল করুন mailnow@mavic.digital। বাংলাদেশ আরএমজি এক্সপোর্টে চায়নার পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। 2021-22 অর্থ বছরে বাংলাদেশের টোটাল আরএমজি এক্সপোর্টের পরিমাণ ছিল $42 বিলিয়ন বেশি, যা দেশের টোটাল এক্সপোর্টের প্রায় 80%-এরও বেশি। অর্থাৎ বাংলাদেশের আরএমজি সেক্টরই বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশ পণ্যের সবচেয়ে বড় আইডেন্টিটি। আরএমজি ছাড়াও বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশ পণ্যের পরিচিতি বহন করে। 2021-22 অর্থ বছরে প্রায় $2 বিলিয়ন টেক্সটাইল পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। আরএমজি আর টেক্সটাইলের পরে চলে আসবে দেশের লেদার ফুটওয়্যার ও অন্যান্য লেদার পণ্য ইন্ডাস্ট্রির নাম। বাংলাদেশ 2021-22 অর্থ বছরে লেদার ফুটওয়্যার এবং ব্যাগ ও বেল্টের মতো অন্যান্য লেদার পণ্য এক্সপোর্ট করে $1.2 বিলিয়ন বেশি আয় করেছে। এছাড়াও বিভিন্ন কুটির শিল্প এবং পাট ও পাটজাত পণ্য, সিরামিক পণ্য, শিপ, স্টিল, বাইসাইকেল, ফার্নিচার রপ্তানি করেও বাংলাদেশ যেমন প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করছে, তেমনি বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশ পণ্যের সুনাম বৃদ্ধি করে যাচ্ছে। বাংলাদেশ সরকারও দেশে বিভিন্ন ইন্ডাস্ট্রির এক্সপ্যানশন, ইম্পোর্টের বিকল্প হিসেবে দেশে প্রোডাকশন বৃদ্ধি এবং বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠা করতে এবং বাংলাদেশের পণ্যকে বিশ্ববাজারে তুলে ধরতে সরকার গত কয়েক বছর ধরেই মেড ইন বাংলাদেশ ট্যাগটিকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে বিভিন্নভাবে ব্র্যান্ডিং করে যাচ্ছে। যেমন 2021 সালের ডিসেম্বরে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল মিডিয়া CNN এর সাথে সম্মিলিতভাবে মেড ইন বাংলাদেশ ক্যাম্পেইন পরিচালনা করে। এছাড়া সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ 2022 সালের নভেম্বরে মেড ইন বাংলাদেশ উইক ক্যাম্পেইন পরিচালনা করেছে, যেখানে বাংলাদেশের গার্মেন্টস ও অ্যাপারেল ইন্ডাস্ট্রিকে ফিচার করা হয়েছে। এছাড়াও দেশে ম্যানুফ্যাকচারিংকে উৎসাহিত করতে সরকার 3 হুইলার এবং 4 হুইলার অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে শর্ত সাপেক্ষে 10 বছর এবং আরও কিছু শর্তের ভিত্তিতে আরও 10 বছর কর অব্যাহতি প্রদানের জন্য 2021-22 অর্থ বছরের বাজেটে প্রস্তাব করেছিল। শুধু অটোমোবাইলই নয়, বরং হোম অ্যাপ্লায়েন্স ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের ম্যানুফ্যাকচারারদের শর্ত সাপেক্ষে 10 বছর মেয়াদী কর অব্যাহতি প্রদানের প্রস্তাবও করা হয়েছিল। এই সুযোগকে কাজে লাগিয়েই বিভিন্ন ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান ইতোমধ্যেই বাংলাদেশে এই সকল পণ্য প্রোডাকশন করে মেড ইন বাংলাদেশ ট্যাগলাইনে বাজারজাত করছে। ফলশ্রুতিতে দেশের কনজিউমার ইলেকট্রনিক্স খাত একটা সময় সম্পূর্ণ আমদানি নির্ভর থেকে শুরুতে অ্যাসেম্বলি এবং বর্তমানে ধীরে ধীরে ম্যানুফ্যাকচারিং নির্ভর একটি ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে। যদিও ইলেকট্রনিক্স ব্র্যান্ড থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অপারেট করা বিজনেসগুলো এখনও সম্পূর্ণ ম্যানুফ্যাকচার না করে চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড কিংবা ইন্টারন্যাশনাল সোর্স থেকে ম্যানুফ্যাকচার করা প্রোডাক্ট দেশে ইম্পোর্ট করে প্রাইভেট লেভেল ব্র্যান্ডিং করে নিজস্ব ব্র্যান্ড হিসেবে মার্কেটে লঞ্চ করে। আবার কিছু কোম্পানি ট্যাক্স বেনিফিট পেতে প্রোডাক্টের বিভিন্ন অংশ আলাদাভাবে ইম্পোর্ট করে তা দেশের ফ্যাক্টরিতে অ্যাসেম্বল করার মাধ্যমে মেড ইন বাংলাদেশ ট্যাগলাইন ব্যবহার করে বিক্রি করছে।
যেমন স্যামসাং, শাওমি থেকে শুরু করে অন্যান্য মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ডগুলো মূলত তাদের ইন্টারন্যাশনাল ফ্যাক্টরি এবং সাপ্লায়ার থেকে চিপসেট ও মাদারবোর্ডের মতো কম্পোনেন্ট সহ অন্যান্য সকল ধরনের পার্টস বাংলাদেশে ইম্পোর্ট করে সেগুলো দেশের প্ল্যান্টে অ্যাসেম্বল করছে, যার কারণে এই প্রোডাক্টগুলোকে আসলে পুরোপুরি মেড ইন বাংলাদেশ বলা যাবে না। আবার প্রায় সময়ই গণমাধ্যমগুলোতে বাংলাদেশে তৈরি বিভিন্ন প্রোডাক্টের খবর আসে, কিন্তু আদতে এসব প্রোডাক্টের কতখানি বাংলাদেশে তৈরি, নাকি এগুলো শুধুমাত্র সিকিউরিটি প্রোডাক্ট, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যেমন অটোমোবাইল সেক্টরে বেশ কিছু দেশীয় প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কার ব্র্যান্ডগুলোর সাথে জয়েন্ট ভেঞ্চারে অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন করেছে, যেখানে সিকিউরিটি গাড়িগুলো অ্যাসেম্বল করা হয়। কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান চাইনিজ ব্র্যান্ডের সিকিউরিটি গাড়ি ইম্পোর্ট করে সেগুলো দেশে অ্যাসেম্বলি করে মেড ইন বাংলাদেশ কিংবা বাংলাদেশি ব্র্যান্ড হিসেবেই দেশের মানুষের কাছে প্রমোশন করার চেষ্টা করছে। সরকার এত সব বেনিফিট দিলেও পণ্যের কোয়ালিটি কমপ্লায়েন্সের জন্য তেমন কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া নির্ধারণ করেনি, যার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এই ট্যাগটি ব্যবহার করে ক্রেতাদের মিসলিড করার সুযোগ রয়েছে। অনেক ম্যানুফ্যাকচারার আবার দেশের বাজার ছাড়িয়ে ইন্টারন্যাশনালিও এসব পণ্য এক্সপোর্ট করছে। এতে করে ইন্টারন্যাশনালি বাংলাদেশের পাশাপাশি মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের রেপুটেশনও ক্ষতিগ্রস্ত হবে। যেমন গ্লোবালি মেড ইন চায়না প্রোডাক্টের ক্ষেত্রে বেশ দীর্ঘ সময় ধরেই চাইনিজ ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টের ক্ষেত্রে কনজিউমারদের নেগেটিভ পারসেপশন রয়েছে। চায়না গত কয়েক দশকে নিজেদের সকল ধরনের ম্যানুফ্যাকচারিংকে যথেষ্ট আপগ্রেড করা এবং স্মার্টফোন ও অটোমোটিভ ম্যানুফ্যাকচারিংয়ে বেশ কিছু গ্লোবাল ব্র্যান্ড তৈরি হওয়া সত্ত্বেও এখনও চাইনিজ প্রোডাক্ট নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কনজিউমারদের এই ধারণা বিদ্যমান। আবার জাপান, জার্মান কিংবা ইউএস মেড অটোমোবাইল কিংবা মেশিনারিজের ক্ষেত্রে কাস্টমারদের পারসেপশন বেশ পজিটিভ। সরকার যেহেতু মেড ইন বাংলাদেশকে প্রমোট করার চেষ্টা করছে, তাই সরকারের উচিত হবে এখনই পণ্যের কোয়ালিটি এবং মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনটেন করার নির্দেশনা বেঁধে দেওয়া। মেড ইন বাংলাদেশ ট্যাগ ব্যবহার করার জন্য বাংলাদেশ সরকার নতুন কর অবকাশের জন্য শর্ত হিসেবে অলরেডি কোম্পানিগুলোকে উৎপাদিত পণ্যে 20 থেকে 30% পর্যন্ত ভ্যালু এডিশনের শর্ত রেখেছে। কিন্তু পণ্যের কোয়ালিটি মেনটেন করা এবং মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং ব্যবহারের ক্ষেত্রে বেশিরভাগ ভ্যালু এডিশন যেন বাংলাদেশেই সম্পন্ন করা হয় তা নিশ্চিত করতে সরকারের উচিত হবে ন্যূনতম 50% ভ্যালু এডিশনের টার্গেট সেট করা। যেমন বিশ্ববিখ্যাত সুইস মেড ঘড়িগুলো তখনই সুইস মেড হিসেবে সার্টিফাইড হয় যখন ঘড়িটির কেসিং, ইন্টারনাল মুভমেন্ট এবং ফাইনাল ইন্সপেকশন সুইজারল্যান্ডে সম্পন্ন হয়। এছাড়াও ঘড়িগুলোর ম্যানুফ্যাকচারিং কস্টের মিনিমাম 60% সুইজারল্যান্ডে হওয়ার বাধ্যবাধকতাও রয়েছে। এর পাশাপাশি কেসিং, ইন্টারনাল মুভমেন্টের ক্ষেত্রেও নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে যা ফুলফিল করে তবেই সার্টিফিকেশন ইস্যু করা হলে কেবলমাত্র তখনই সেই ঘড়িগুলোকে সুইস ওয়াচ হিসেবে বিক্রি করা যাবে। আবার ওয়াগু বিফের জন্য বিখ্যাত জাপান বিভিন্ন জাতের ওয়াগু বিফের জন্য ইন্ট্রামাস্কুলার ফ্যাট বা মার্বলিং টেক্সচার, ফ্যাটের রং এবং মাংসের ফার্মনেসের উপর ভিত্তি করে একটি কমন গ্রেডিং সিস্টেম সেট করে দিয়েছে। অন্যদিকে ইটালিয়ান পারমেজান চিজের ক্ষেত্রে 32% কম ময়েশ্চার, 32% বা এর বেশি মিল্ক ফ্যাট এবং কমপক্ষে 10 মাস কিওর করা হলেই হাইয়েস্ট গ্রেডের সার্টিফিকেশন দেওয়া হয়। বাংলাদেশ যেহেতু গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তাই সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত হবে শুরু থেকেই কোয়ালিটির দিকে নজর দেওয়া। এতে করে গ্লোবালি মেড ইন বাংলাদেশ প্রোডাক্টের কোয়ালিটি যেমন বজায় রাখা সম্ভব হবে, তেমনি দেশের ওভারঅল ইন্ডাস্ট্রিতে গ্রোথ লক্ষ্য করা যাবে এবং ম্যানুফ্যাকচারিংকে সাপোর্ট দিতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজও গড়ে উঠবে, যা বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সক্ষমতাকে আরও শক্তিশালী করবে, যেমনটা পার্শ্ববর্তী দেশ ভারতের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দেশটিতে একটা সময় অটোমোবাইল সেক্টর অ্যাসেম্বলির উপর নির্ভরশীল থাকলেও দেশটির স্ট্রং রুলস ও রেগুলেশনের কারণে বর্তমানে ভারতের নিজস্ব অটোমোবাইল ব্র্যান্ডগুলো বিশ্বব্যাপী পরিচিত হয়ে উঠেছে। বর্তমানে ভারতের অটোমোবাইল ব্র্যান্ডগুলো নিজেরাই গাড়ির বেশিরভাগ পার্টস ও কম্পোনেন্টস থেকে শুরু করে সম্পূর্ণ গাড়ি ভারতেই ম্যানুফ্যাকচার করছে এবং বিদেশেও রপ্তানি করছে। যদি মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং ব্যবহারের উপর সরকার এখনই সচেষ্ট না হয় এবং যে কোনো কোম্পানি যদি শুধুমাত্র অ্যাসেম্বল করেই মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড হিসেবে বিক্রি ও রপ্তানি করতে পারে, তাহলে অন্যান্য দেশীয় প্রতিষ্ঠানগুলো ফ্যাক্টরি স্থাপনে বড় ধরনের ইনভেস্টমেন্টে আর আগ্রহী হবে না। সবাই তখন কোনো রকম বড় ইনভেস্টমেন্ট ছাড়াই গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবগুলো থেকে কম খরচে ম্যানুফ্যাকচার করে দেশে এনে অ্যাসেম্বল করেই রপ্তানি করতে চাইবে, যা বাংলাদেশের ওভারঅল ইন্ডাস্ট্রি গ্রোথকে বাধাগ্রস্ত করবে এবং বাংলাদেশের গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হয়ে ওঠার সম্ভাবনাকে নষ্ট করে দিবে। এক্ষেত্রে সরকারের উচিত হবে অ্যাসেম্বলকৃত প্রোডাক্টগুলোর ক্ষেত্রে বাংলাদেশি পণ্য বা মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং ব্যবহার করতে না দেওয়া। সেক্ষেত্রে কোম্পানিগুলো বাধ্য হয়ে দেশেই সম্পূর্ণ প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার জন্য ইনভেস্টমেন্ট করতে শুরু করবে। এতে করে ওই প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার জন্য প্রয়োজনীয় অন্যান্য কম্পোনেন্ট তৈরির জন্য আরও নতুন নতুন প্রতিষ্ঠান ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আকারে গড়ে উঠবে, আরও বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে, যা দেশের ইন্ডাস্ট্রি গ্রোথকে ত্বরান্বিত করবে। এর পাশাপাশি এ সকল পণ্য কোয়ালিটি এনশিওর করে বিদেশে রপ্তানি করার মাধ্যমে একই সাথে বাংলাদেশের জন্য কোয়ালিটিফুল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার হিসেবে নেশন ব্র্যান্ডিং করার পাশাপাশি প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব হবে। তবে যেহেতু ম্যানুফ্যাকচারিংয়ে বাংলাদেশের সামনে একটি গ্লোবাল হাব হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, তাই দেশের গ্রোয়িং সেক্টরগুলোতে কোয়ালিটি এনশিওর ও ভ্যালু অ্যাডিশনের জন্য প্রপার গাইডলাইন ইম্পোজ করার মাধ্যমে স্ট্যান্ডার্ডাইজ করা গেলে এই সেক্টরগুলো আরও স্ট্রংলি গ্রো করবে।